আর আমরা সেদিন ক্যাগে রিপোর্ট, সিএজি রিপোর্ট তো সামনে তুলে ধরেছি আপনাদের যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং এই সরকার দুর্নীতি রন্ধে রন্ধে প্রতিদিন একটা করে এপিসোড করা যাবে। আজকে আবার একটা দুর্নীতি মুখ আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রী। তার সাথে সাথে আমাদের মহিলাদের কি অবস্থা, পশ্চিমবঙ্গ সরকারের সম্প্রতি একটি চিঠি, সেই চিঠি প্রকাশ করে দিয়েছে আমাদের রাজ্য সরকার তাদের প্যাডে চিঠি করেছে। দেখুন, এই তো আমাদের রাজ্যের মহিলাদের অবস্থা। যে মহিলা প্রধানদেরকে ডাকা হয়েছে মিটিংয়ে, তার সাথে দেয়ার হাজবেন্ড, এটা মহিলা সশক্তিকরণ? তার মানে কি মহিলা প্রধানের জায়গায় তার হাজবেন্ড সেই প্রধানশিপ চালাবে? পঞ্চায়েত কি তার হাজবেন্ড চালাবে? তাহলে আমাদের রাজ্যের মহিলাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী কোন জায়গায় নিয়ে যাচ্ছে? মহিলাদের সুরক্ষা নেই, নারী পাচারে প্রথম দিকে মহিলা 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 নারী নারী করে, এই নারীদের অবস্থা যে তাদের পঞ্চায়েত চালাতে গিয়ে হয় স্বামীর শরণাপন্ন হতে হচ্ছে, স্বামীকে নিয়ে যেতে হবে ট্রেনিংয়ে, একদিকে বাচ্চা মেয়ে সে ধর্ষিতা হচ্ছে, খুন হয়ে যাচ্ছে। ধর্ষণটা তো তাও প্রমাণ সাপেক্ষ, আমি ছেড়ে দিলাম। 10 বছরের একটা বাচ্চা মেয়ে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তার বডি পাওয়া গেল গলা কাটা অবস্থায়। তাহলে সেইখানে সেই রাজ্যের যারা ক্রিমিনালস, তারা রাজ্যের হোম মিনিস্টারকে ঢ্যাঙাও ভয় পায় না। এই ধরনের হোম মিনিস্টার থাকার থেকে না থাকা ভালো। 22 তারিখে আপনারা জানেন রাম মন্দির উদ্বোধন হয়েছে, সেই জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় গোটা দেশের মতো নানা রকম আনন্দ উৎসব অনুষ্ঠান করা হয়েছে হিন্দুদের তরফ থেকে, সনাতনীদের তরফ থেকে। আমরা জানি যে মধ্য হাওড়াতে 17 নম্বর ওয়ার্ডে, সেখানে 24শে জানুয়ারি ঠিক এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছে। আমরা তাতে দেখলাম অন্য একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ মিছিল করে এলো, ভাঙচুর হলো, মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া হলো, পুলিশ মার খেয়ে পালালো। এর আগে এই হাওড়াতে আমরা উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাট দেখেছিলাম, পুলিশকে পরে দেখেছিলাম খাবারের ব্যাগ নিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য যারা পুলিশকে লাথি মেরেছিল। মূর্তি ভাঙা হলো, মন্দির ভাঙা হলো। আমি 26 তারিখে যেতে গেলাম দেখা করার জন্য, মানুষের সাথে কনফিডেন্স দেওয়ার জন্য, 144 ধারার অজুহাত দিয়ে আমাকে আটকে দেওয়া হলো। গতকাল রাতে কুচবিহারে দিনহাটাতে রাম মন্দির তৈরি হচ্ছে, সেই রাম মন্দিরের পাথর সরঞ্জাম এগুলো সমস্ত কিছু ভেঙে দেওয়া হলো। এবং এখানে বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই যে কোচবিহারের দিনহাটার মুসলিমরা কিন্তু এর বিরোধ করেছে। রাম সকলকে এক করছে, কিন্তু তৃণমূল চাইছে যে উস্কানিমূলক কাজ করে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভয়েস রেকর্ড টুইট করেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে তৃণমূলের নেতা উত্তম সর্দার, সন্দেশখালী নেতা, সব শেখ শাহজাহানের চাকর বাকর যারা আর কি, তারা প্ল্যান করছে যে 200 হিন্দু বাড়ি আছে, সেখানে গিয়ে তাদেরকে পেটাতে হবে। এইভাবে গোটা রাজ্যে পুরো শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করে তোষণ ভোট, অ্যাপিজমেন্ট ভোট যাকে বলে, সেই অ্যাপিজমেন্ট ভোট নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছেন। অ্যাপিজমেন্ট পলিটিক্স মুখ্যমন্ত্রী করছেন। আজকে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেছেন, 21শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে টাকা দিয়ে দেবেন নাকি, যারা 100 দিনের কাজ করেছেন তাদেরকে টাকা দিয়ে দেবেন। কোথা থেকে দেবেন? আপনার রাজ্যের যা রেভিনিউ, সেই টাকা দিয়ে তো আপনি দিতে পারবেন না। তাহলে আপনার উপায় কি? হয় পাউচ প্যাক, না হয় ডিয়ার লটারি, এখান থেকে আপনাকে পয়সা নিতে হবে। অথবা কেন্দ্রের টাকা, ঠিক যেরকম আপনি করেন ম্যাজিক, বেন্ডিট লাইক বেকাম, আমরা সিনেমা দেখেছিলাম এক সময়, সেরকম কেন্দ্রের টাকা যে ফান্ডের জন্য আসে ঘুরিয়ে অন্য ফান্ডে পাঠিয়ে দেবে। এছাড়া তো আমার কাছে কোনো উপায় থাকবে না। আর আমরা সেদিন ক্যাগে রিপোর্ট, সিএজি রিপোর্ট তো সামনে তুলে ধরেছি আপনাদের যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং এই সরকার দুর্নীতি রন্ধে রন্ধে প্রতিদিন একটা করে এপিসোড করা যাবে। আজকে আবার একটা দুর্নীতি মুখ আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রী এবং তার সরকারের। এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু হতে দেননি। তিনি বড় বড় কথা বলেছেন। ওনার টুইট ছিল
19 থেকে এখনো পর্যন্ত উনি নাকি 85 লক্ষ কৃষককে 2400 কোটি টাকা উনি পশ্চিমবঙ্গ যে ফসল বীমা যোজনা তার মাধ্যমে, শস্য বীমা যোজনা বিএসবি যাকে বলে, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে নাকি উনি দিয়েছে। আজকে আমরা আপনাদের সামনে শুধুমাত্র একটি ব্লকের প্রতিনিধিত্বমূলক 5টি অঞ্চল থেকে আমরা কয়েকটি তথ্য প্রমাণ তুলে ধরছি যে কেন প্রধানমন্ত্রী শস্য ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু করতে দিচ্ছেন না এবং সেখানে কিভাবে দুর্নীতি হচ্ছে। অতএব এখনো পর্যন্ত এই 2400 কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বীমা যোজনায়, এবং সেই জন্য তিনি ফসল বীমা যোজনা চালু করতে দিচ্ছেন না। এক এক করে শুরু করছি, আপনার সামনে কয়েকটি প্রমাণ আমরা হাতে তুলে দিচ্ছি। একজন গ্রাহক এই ফসল বীমা যোজনার, তার নাম বিনাপানি দাস। কে সে বিনাপানি দাস? তৃণমূল আবার পরিবার ছাড়া কিছু বোঝে না, পরিবার সব, পরিবার ধ্যান, পরিবার জ্ঞান, পরিবার চিন্তামণি। ইনি তৃণমূলের একজন জেলা পরিষদ সদস্যার শাশুড়ি। তিনি দেখাচ্ছেন, এই যে তার ডকুমেন্ট, তিনি দেখাচ্ছেন যে তার ডাক নাম্বারে জেল নাম্বার 39-এ তার 3 একর জমি আছে, 3 একর 3.02। সেই জন্য তিনি সরকারের কাছ থেকে খরা হয়েছে, ফসল বীমা পাবেন। কত টাকা পাচ্ছেন? প্রায় 96,600 টাকা, মানে প্রায় 1 লক্ষ টাকা। আচ্ছা, এবার চলে আসুন মুখ্যমন্ত্রী নিজের তৈরি করা বাংলার ভূমি। সেই বাংলার ভূমিতে 39 নাম্বার ডাক নাম্বার, 39 নাম্বার ডাক নাম্বার, জেল নাম্বার 39। দেখুন টাইপ অফ জমি, শ্রেণী কি? ভিটি। ভিটি মানে বসত বাড়ির জমি, যেখানে চাষাবাদ করা সম্ভব না। সেই ডাক নাম্বার দেখি 1 লক্ষ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই দাগে বিনাপানির বা ম্যাডামের কোনো জমি নেই। এই দাগ নাম্বারে কাদের জমি আছে? কৃষ্ণ মুর্মু, গোসাই মুর্মু, দশরথ মুর্মু, বলাই হেমব্রম, লক্ষ্মী মুর্মু, সুফল মুর্মু। ট্রাইবাল ল্যান্ড, এখানে বিনাপানি দাসের জমি থাকতে পারে না। সেই দাগ নাম্বার দেখিয়ে বিনা পানিতে কামাই করে নিচ্ছে 1 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। নাম্বার 1। কত ধরনের চুরি হতে পারে এক এক করে দেখবেন আপনারা। আসুন, এপিসোড তৈরি করা যাবে, সিরিয়াল করতে পারেন। দ্বিতীয় কীর্তিমান শেফালি সাধু, সুকুমার সাধু রাজনগরের পূর্ত কর্মাধ্যক্ষের স্ত্রী। ওই যে বললাম পরিবার চিন্তামণি, তাছাড়া কিছু বোঝেন না। এনাদেরও যথারীতি দেখা যাচ্ছে উনি ওই জেল নাম্বার, সেম জেল নাম্বার 90, জেল নাম্বার 90, তাতে দেখাচ্ছেন ওনার জমি আছে যে প্রায় 5 একর 5.2। প্রাপ্য টাকা ওনার 1,66,400 টাকা, জনগণের টাকা। এবার শেফালি সাধু, দিদিরই তৈরি বাংলার ভূমি। বাংলার মাটি মানুষের তো কিছুই রাখেনি, ভূমিটা চুরি করে ফেললেন, মাটি চুরি। তাতে দেখা যাচ্ছে শেফালি সাধুর জমির পরিমাণ হচ্ছে 0.13 একর। মানে যার 0.13 একর জমি, সে নিজের জমি 5 একর দেখিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে নিচ্ছে। এবং কত টাকা? 1,66,000 টাকা। আসুন, পরের জন তাঁতিপাড়া অঞ্চল টিএমসি সভাপতি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বাবু কি কীর্তিমান করেছেন? তিনি দেখাচ্ছেন তার জেল নাম্বার 45-এ অর্থাৎ 45-এ তার জমির পরিমাণ হচ্ছে 2.87 একর, মানে প্রায় 3 একর। তার জন্য স্বাভাবিকভাবে তিনি 91,840 টাকা পেয়েছেন। অথচ সেই মুখ্যমন্ত্রীর বাংলার ভূমি বলছে যে সেই দাগ নম্বরে 45 নম্বর দাগ নম্বরে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়, তার জমির পরিমাণ হচ্ছে 0.4 একর। 0.4 একর হলে সামান্য কিছু টাকা পাওয়া যাবে, জেরে লাভ নেই। হ্যাঁ, আবার ক্লাসিফিকেশন হচ্ছে 22। এটা আমি লক্ষ্যই করিনি, এখন দেখলাম 22 কৃষি জমিও হতে পারে, অন্য জমিও হতে পারে, কোনো স্পেসিফিকেশন নেই যে এটা কৃষি জমি।
রিয়াশ্রী দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য, তিনি দেখাচ্ছেন তার জমির পরিমাণ দাগ নাম্বার 90, তাতে 3.03 একর, 3 একর ধরে নিলাম, তিনি 96,640 টাকা প্রাপক। তারও জমি বাইক, জমির কৃষি জমি কিনা বোঝা যাচ্ছে না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে রিয়াশ্রী দাসের জমির পরিমাণ রাজ্য সরকারের ডকুমেন্ট বলছে সেম দাগ নাম্বারে 0.0600। চুরি মানে কি পরিমাণ চুরি আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট আমি একটা তুলে ধরছি, আরো এরকম অনেক আছে আমাদের কাছে, আমরা স্যাম্পল হিসেবে তুলে নিয়ে এসেছি কয়েকটা। সুখেন গোড়াইন রাজনগর তৃণমূল নেতা, তিনি কি দেখাচ্ছেন তার 4.92 একর, প্রায় 5 একর অফ ল্যান্ড, তার জন্য তার প্রাপ্য হচ্ছে 1,57,000 টাকা, অথচ জমির পরিমাণ হচ্ছে 22। সুখেন গোড়াইনের জমির পরিমাণ দেখা যাচ্ছে রাজ্য সরকারি ওয়েবসাইটে 0.05। তিনি দেখাচ্ছেন 5 একর জমি তার আছে এবং এই টাকা সে চুরি করে দিচ্ছে। এই যে বিপুল পরিমাণ চুরি, এবং আমরা বলি রনে বনে জলে জঙ্গলে যেখানে সুযোগ পাবে সেখানেই চুরি করি, তৃণমূলের মোটো কোনো জায়গা বাদ রাখেনি দুর্নীতি, এবং এই জন্য টাকা আটকে আছে, আটকে যাচ্ছে। এই জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা উনি চালু করতে দেন না, কারণ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হলে ধরা পড়ে যাবে এই চুরি, নিজের লোকদেরকে পাইয়ে দেওয়া যাবে না। আর যে মানুষগুলোর আসল ফসল বীমা যোজনা পাওয়ার কথা তারা পাচ্ছেন না। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লাগু না হওয়ার জন্য বঞ্চিত হচ্ছে। সেদিন মুখ্যমন্ত্রী জল জানতে বললেন, আমরা সব ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি। আপনার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে খোঁজ নেব, বা আমি অনুরোধ করবো আপনারা খোঁজ নিন। চিফ সেক্রেটারি অলরেডি বলে পাঠিয়েছে সব যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে পাঠাও। জল জানতে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। এরকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভূভারতে সত্যিই বিরল, লুপ্তপ্রায় প্রাণী, বিশেষ প্রোটেকশন দেওয়া দরকার। আপনাদের সামনে আমরা এই বিষয়গুলো তুলে ধরলাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। কিন্তু এই সরকার যে দুর্নীতির সরকার, এটা আমরা বারবার প্রমাণ করছি, আরো একবার প্রমাণিত হলো। এবং এই ফসল বীমা যোজনা বিএসবি, তাতেও যে দুর্নীতি করেছে রাজ্য সরকার, চুরি করেছে, সেটা পুরো সবার সামনে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই নিয়ে কিছু আন্দোলন বা কিছু এই নিয়ে আগামী দিনে আমরা পিআইএল করব এবং সিবিআই তদন্ত চাইবো, কারণ এটা প্রায় 2,400 কোটি টাকার দুর্নীতি। 2G থেকে বেশি মনে হচ্ছে দেখে, প্রিলিমিনারি যা বেরিয়েছে বড় দুর্নীতি। আমরা সিবিআই তদন্ত চাইবো পিআইএল করে, কারণ জনগণের টাকা এইভাবে ওড়ানো যায় না। সুকান্তবাবু, আপনাদের কাছে যে অভিযোগ পড়েছে বিএসবির টাকা খরচের বিষয় বা তৎসুপের বিষয়, সেক্ষেত্রে কোন সময়কাল, মানে আপনাদের অভিযোগগুলির ক্ষেত্রে কোনো 3 বছর, 5 বছর, তৃতীয় তৃণমূল সরকার বা দ্বিতীয় থেকে? না, এই তো আপনাদের সামনে 2023-এর ডকুমেন্ট তুলে ধরেছে। গত বছর? হ্যাঁ, গত বছরের ডকুমেন্ট। এবং এই টুইট হচ্ছে আপনার 17 তারিখে, 17/10/2023। তাহলে উনি টুইট করেছেন। তো এত টুইট করছেন, এত টাকা নাকি উনি দিয়েছেন, এটা চুরি হয়েছে। আমি জানি না ভুল পথে আবার সাইফন হয়ে এই টাকা উপরে কালীঘাটে ফিরে আসে কিনা। সেক্ষেত্রে কেন্দ্রীয় মাত্র 2023, মানে এটা 3টে টার্ম চলছে, তো তাহলে কি মনে করছেন প্রথম থেকে? একদম সেটারই তো টোটাল অ্যামাউন্ট, সামেশন অ্যামাউন্ট ইজ 2400 crore, 2,400 কোটি টাকা। এবং এবছর দিয়েছেন উনি 197 কোটি টাকা। আর এই বিগত দিনে যবে থেকে এটা চালু হয়েছে, 2019 থেকে এটা চালু হয়েছে, উদ্দেশ্য একটাই, জনগণের টাকা কিভাবে পার্টির লোকেদেরকে পাইয়ে দিতে হবে এবং সেটা সাইফন হয়ে কালীঘাটে পৌঁছবে। যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হয়, তাহলে যেভাবে চুরি করা যাবে না। এই যেভাবে চুরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর আগেও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যের রূপায়ণের ক্ষেত্রে দেখা গেছে একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি দিয়ে তদন্ত চলছে। যে সময়কালে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রীরা তারা জেলে যাচ্ছেন দুর্নীতির দায়, সেই সময়কালেও নতুন করে এই ধরনের যে চুরির অভিযোগ উঠে আসছে, তাতে কি মনে হচ্ছে রকম ফের পাল্টাচ্ছে রাজ্য শাসক দল? দেখো, রাজ্য সরকার চুরিতে নানা রকমের ডাইভার্সিটি আছে।
বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা ছোটবেলায় ইতিহাসে পড়তাম ভারতবর্ষে নাকি বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। তো ঐক্যটা এক জায়গায়, সবার মাথা কিন্তু সেই হীরক রানী। হীরক রানীর আশীর্বাদ ছাড়া কেউ এই বৈচিত্র্যময় চুরি করতে পারছে না। একবার করে ধরা পড়ছে, আমার নতুন করে বৈচিত্র্যময় চুরির কিছু না কিছু ব্যবস্থা হচ্ছে। ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই টাকা এইভাবে সাইফন হয়ে যাচ্ছে দিনের পর দিন। 2400 কোটি টাকার মধ্যে কত টাকা আদপে দেওয়া উচিত ছিল, এবং সেটা সেন্ট্রালি বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নেওয়া হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই টাকা কতটা এদের পাওয়া উচিত ছিল, কতটা পেয়েছে, তার কয়েক গুণ বেশি পেয়েছে। জমি নেই, টাকা নিয়ে নিচ্ছে। জমি নেই তাদের, যে পরিমাণ জমি আছে, কেউ হয়তো 500 টাকা পেত, কেউ হয়তো 5000 টাকা পেত, সে ক্লেম করছে 1,66,000 টাকা সে পাবে। দাদা, সরকারের কাছে টাকা নিয়ে বলা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী যে টাকা দেবেন বলছেন 100 দিনের টাকা, এই যে দুর্নীতিগুলো ঘটছে, এই টাকাগুলোই কি যাবে তাদের কাছে 100 দিনের যারা? দেখুন, রাজ্য সরকারের ভান্ডারের যে অবস্থা, টাকা দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই। আইদার ওই মদের ট্যাক্স, পাউচ প্যাক, ডেয়ার লটারি টাকা, অথবা কেন্দ্র সরকারের টাকা সাইফন করবেন অন্য জায়গায়, যেরকম করেন উনি। কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা আজকে দ্বিতীয় দিনে পড়ল, কি বলবেন? ধর্ণার কিছুই কারণ নেই, উনি হিসেব দিন না। ধর্ণা করে কি হবে? ইউটিলাইজেশন সার্টিফিকেটটা বের করতে বলুন। ইউটিলাইজেশন সার্টিফিকেট বের করলে পরেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। উনি ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো দিতে পারছেন না, শুধু ধর্ণা দিয়ে যাচ্ছেন। ধর্ণা দিয়ে তো লাভ হবে না। আর ধর্ণাতে ওখানে তো বসে বসে পার্টির বিভিন্ন নেতাদেরকে ডেকে ডেকে লোকসভা ভোটের মিটিং করছেন, ধর্ণা তো দেখানোর জন্য। আর আমরা তো গতকাল দেখছিলাম যে বড় বড় স্করপিও গাড়ি নিয়ে 1000-1500 লোক ডেকেছিলেন। তো কত 11 লক্ষ লোককে না কত লোককে নাকি উনি আনবেন, 1100 লোক হয়নি তো। আর এই দেশের এই অবস্থা যে বড় বড় স্করপিও, কালো কালো রঙের সব বড় বড় গাড়ি নিয়ে আসছে, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর চাইছে, 100 দিনের কাজ চাইছে। যারা এত বড় বড় গাড়ি নিয়ে আসে, এদের 100 দিনের কাজ দরকার সত্যি? আপনারা ভিজুয়াল বের করুন যে কারা কারা আসছে সেখানে। সুকান্ত দা, অধীর চৌধুরী কি টাকাটা দিতে পারেন? এই যে 100 দিনের কাজের টাকাটা উনি দিয়ে দেবেন বলছে রাজ্যের তরফে, এটা কেন্দ্রীয়? না, পারে না তো, এটা কেন্দ্রীয় প্রকল্প। তো এই টাকা উনি যদি দেন, প্রথম কথা হচ্ছে এই টাকা দেওয়ার ওনার টাকা কোথা থেকে আসবে, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন এটা হচ্ছে ক্যাডারদেরকে পোষণ করার জন্য, আমার যেটা মনে হয়, ক্যাডারদেরকে পোষণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীরা সিস্টেম বের করেছে। ওই সবাই পাবে না, যারা ওনার পার্টির ক্যাডার তারাই টাকা পাবে অ্যাকাউন্টে। তারপরে যখন আমরা এই হিসেব টিসেব দিয়ে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে কেন্দ্র সরকার যখন আবার টাকা দেবে, তারা ডবল টাকা পাবে। হ্যাঁ, এবং এটা গ্রাম উন্নয়ন মন্ত্রকের টাকা, তো সেই আলাদা বাজেট ফান্ড সেখান থেকে অ্যালোকেশন হয়, এবং কেন্দ্রীয় অ্যাক্ট অনুসারে হচ্ছে, আপনারা জানেন। কিন্তু সেই অ্যাক্টের মধ্যে এটাও আছে যে আপনি যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেন, আপনি যদি দুর্নীতি করেন, কেন্দ্র সরকারের অধিকার আছে সেই টাকা আটকে রাখা। সেই জন্য তো রাজ্য সরকার এত কান্নাকাটি করছে, অবস্থান করছে। যান না কোর্টে, যান না, দেখি অন্তত কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করুন কেন্দ্র সরকারকে। 100 দিনের কাজের টাকা আমরা দেবো এবং আবার 100 টাকা আমরা দেবো, কেন্দ্রের টাকা দরকার নেই উনি বলছেন। ভোট আসছে, এখন অনেক মিথ্যে কথা বলতে হয়। উনি যেমন মিথ্যে কথা বলে ইউটিলাইজেশন সার্টিফিকেট কিছু উনি সব দিয়ে দিয়েছেন, অথচ ওনার চিফ সেক্রেটারি বিভিন্ন জায়গায় বহন করে বলছেন যে সব ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠাবো যত আছে। অধীর চৌধুরী তিনি বলছেন যে ইডি সিবিআই কে ঝোলা করে টাকা দিয়ে আসছে তৃণমূল, তাই এজেন্সির তৎপরতা কমে যাচ্ছে। অধীরবাবু কেন্দ্রীয় সরকারে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তখন হয়তো উনিও ঝোলা করে নিতেন, তাই ভাবছেন। এখনো বুঝি সেরকম হয়। তো ওটা কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তখন কমনওয়েলথ গেমসে ছাতার দামের থেকে বেশি টাকা দিয়ে ছাতা ভাড়া নেওয়া হতো। এই সময় হয় না, ওরকম করা যায় না। ইডিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইলেকশন ডিপার্টমেন্ট। আজ আমাদের সংবিধান বিপর্যস্ত, ইডিটা হচ্ছে ইলেকশন ডিপার্টমেন্ট। আমি আমার নিজের ভাষায় বলি, বিজেপির নিজের কিছু করার ক্ষমতা নেই। একটা গভর্নমেন্ট চলছে, ওদের একটাই ক্ষমতা, গভর্নমেন্ট অফ দি এজেন্সি, বাই দি এজেন্সি, ফর দি এজেন্সি। এর সাপোর্ট নিয়ে ওরা তো বেঁচে আছে। গোটা দেশে বিপুল সংখ্যক মানুষ নরেন্দ্র মোদীকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল 2014-তে। 19-এ সিট বেড়েছে, 24-এ এর থেকেও বেশি হবে। 303-এ ছিলাম আমরা একক ক্ষমতায়, তার থেকেও বেশি। উনি কি কোন ছাড়, ওনার
কাছের বন্ধু পিকে প্রশান্ত কিশোর, তিনি তো ডাইরেক্ট বলে দিচ্ছেন যে মোদীজির সরকার হবে, এবং ওনাকে মাথায় রাখতে বলবেন যে উনি চুরি করবেন, ওনার ভাইপো চুরি করবে, আর ইডি সিবিআই কিছু করবে না। এটা আগে হতো, চৌকিদার এখন আছে, চুরি করলে শাস্তি পেতে হবে। মুখ্যমন্ত্রী জেলে গেছে, একজন জমি চুরি করে জেলে গেছে, একজন মদ চুরি করে, মদ নিয়ে দুর্নীতি করে জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী যিনি হীরক রানী, তিনি যে সরকার চালাচ্ছেন তার যা পরিস্থিতি, আগামী দিনে ওনাকে চম্পাই ব্যানার্জি খুঁজতে হবে না এরকম কোনো সিকিউরিটি আমি তো পাচ্ছি না। ওনার সরকার হচ্ছে ফর দ্য চোর বাই দ্য চোর। ওনার সরকার হচ্ছে চোরেদের জন্য, চোরেদের দ্বারা নির্বাচিত সরকার এবং চোরেদের সরকার। তো এই সরকার আগামী দিনে গোটা ভারতবর্ষের রেকর্ড করবে দুর্নীতিতে। আমরা একটা একটা করে আনছি, যে একটা এলো, এটা শুধু একটা ব্লকের দুর্নীতি আপনারা দেখলেন, তাহলে গোটা রাজ্যে এই ফসল বীমা যোজনা নিয়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আপনারা ভাবুন। পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করে জোরালো সওয়াল করলো সিবিআই। তারা বললেন যে শিক্ষক সমাজ গড়েন, যেভাবে অযোগ্য প্রার্থীদের শিক্ষক করা হয়েছে তাদের সমাজটা কোথায় যাবে? গোটা নিয়োগ দুর্নীতির ছবিতেই তো জুড়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, বলছে সিবিআই। দেখুন, এই নিয়োগ প্রক্রিয়া পার্থবাবুর নির্দেশে অবশ্যই হয়েছে। পার্থবাবু কিংপিন, এর আগেও তদন্তকারী সংস্থা বলেছে, কিন্তু আমরা বারবার যে বিষয়টির দিকে জোর দিচ্ছি সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের হেভিওয়েট নেতা, আমরা মানি ওজন ভালোই ছিল না, কিন্তু এত ওজন ছিল না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া উনি এত বড় কর্মকাণ্ড করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং নির্দেশ ছাড়া, মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং অনুপ্রেরণা ছাড়া কোনো শিক্ষামন্ত্রী এই ধরনের কাজ করতে পারে না। আমার মনে হয় তদন্তকারী সংস্থাকে সেই দিকে ভাবনা চিন্তা করা উচিত। এই শুনানিতেই সিবিআই তরফে জানানো হচ্ছে, যারা দুর্নীতিতে থাকতে চাইতেন না, প্রশ্ন তুলতেন, কাগজ চাইতেন, তাদের পদত্যাগ করতে বাধ্য করা হতো, হুমকিও দেওয়া হতো। উদাহরণস্বরূপ 2020 8ই জানুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক থেকে এক আধিকারিককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, উদাহরণ দিচ্ছে সিবিআই। সে তো সিবিআই কোর্টের সামনে যা বলার, মানে জামিন বাতিল করার জন্য সেটা বলছে, কিন্তু বারবার যে পয়েন্টটি আমি তুলতে চাইছি, পার্থ চট্টোপাধ্যায় এত সাহস পেলেন কোথা থেকে? কারণ এই দলের তো মুখ্যমন্ত্রী বলেন যে 294টি সিটে উনিই প্রার্থী, উনিই সব। আমরা বলি একটাই পোস্ট, বাকি সব ব্ল্যাঙ্ক পোস্ট। তো সেই দলে একজন নেতা পার্থ চট্টোপাধ্যায়, তিনি এই কাজ করবেন, এ তো ওনার নির্দেশ ছাড়া, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া বিশ্বাসযোগ্য নয়, অবিশ্বাস্য মনে হচ্ছে। পরপর দুদিন মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হলো। কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি বলছেন যে এটা চক্রান্ত, বোর্ডকে বিপদে ফেলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা ঘটনা। এখন তো মাধ্যমিকের নাম পরিবর্তন হয়ে গেছে, আপনারা ঠিক জানেন না, এখন মাধ্যমিক সবসময় লিখই হবে কোশ্চেন, তো এ তো নতুন কিছু নয়। তো এখন বর্তমান শিক্ষামন্ত্রী তিনি দেখছেন, এবং সেই শিক্ষামন্ত্রী তো আমরা রেকর্ড জানি, এর আগেও আমরা দেখেছি উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন গত বছরও লিক হয়েছিল। তো আমরা ওনার এই কনসিস্টেন্ট পারফরমেন্সের জন্য ওনাকে কংগ্রাচুলেশন জানাই। আমি আমার পার্টিকে বলবো যে ওনাকে একটু গোলাপ ফুল পাঠাতে, তোরা পাঠাতে। এই যে কনসিস্টেন্টলি উনি প্রতি বছর মাধ্যমিকের প্রশ্ন লিক করতে পারছেন, বা ওনার আমলে লিক হচ্ছে, তার জন্য ওনার অবশ্যই পুরস্কার প্রাপ্ত। কিন্তু এটা চক্রান্ত বলা হচ্ছে, পর্ষদ সভাপতি বলছেন এটা চক্রান্ত, পর্ষদকে বিপদে ফেলছে। দেখুন, চক্রান্ত তো যদি কেউ করে থাকে তা ধরার দায়িত্ব কি বিজেপির নাকি? আমরা ধরবো কি? ওনাকে পর্ষদ সভাপতি করা হয়েছে কিসের জন্য? রাজ্যের পাওনা বকেয়া নিয়ে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠক করে আজ রাজ্যে ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তিনি বলছেন, আমি মনে করি বাংলার মানুষের স্বার্থে পুনরায় আশ্বস্ত করা একটা অধ্যায় শুরু হয়েছে গণতান্ত্রিক পরিকাঠামোয়। খুব তাড়াতাড়ি আরো ভালো কিছু খবর আসতে চলেছে। কেন্দ্র কিছু বিষয়ে রাজ্যের ক্লারিফিকেশন চেয়েছে, রাজ্য দিয়ে দেবে। এখানে কিছু কমিশনের ব্যাপার হয়তো আছে, রাজ্য সেগুলো সংশোধন করে দেবে। খুব তাড়াতাড়ি বকেয়ার টাকা পেতে চলেছে রাজ্য, আভাস রাজ্যপালের। দেখুন, রাজ্যপাল কি বলেছেন এই নিয়ে আমি বলতে পারবো না, ওনার সাথে আমার এই বিষয়ে কোনো কথাও হয়নি। স্বাভাবিকভাবে উনি যা বলেন উনি বলবেন, কিন্তু আমরা তো প্রথম থেকেই বলে এসেছি যে যে চুরি হয়েছে সেই চুরির
আপনি হিসেব দিন, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, গ্রেপ্তার করুন, কমসে কম এফআইআর তো করুন যারা চুরি করেছে, এবং যে চুরি করেছে সে টাকা ফেরত দিক। আপনি বলছেন কেন্দ্র সরকারের ফান্ডে বা ওই ফান্ডে টাকা দিবেন, সরকারের টাকা দিয়ে দিচ্ছেন, সেটা তো চলতে পারে না। চুরি করেছে একজন, তাকে কম্পেনসেট করবে স্টেট গভর্নমেন্ট। এটা কোন ধরনের নিয়ম? যে চুরি করেছে তার পকেট থেকে টাকা তোলার ব্যবস্থা করুন। সত্য ভারত জোড়ো ন্যায় যাত্রা সেরে রাহুল গান্ধী গতকালই বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকেছেন, আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একবার একলা চলো ডাক দিয়ে দিলেন, বললেন আমি অল আউট খেলবো, অল আউট জিতবো, খেলতেও হবে, জিততে হবে। সব রাজ্যে যদি রিজনাল পার্টিগুলো এভাবে এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি আর থাকবে না। এই যে একাই লড়বো, একাই জিতবো, এদিকে আমি জোটে আছি, এই বার্তাটা কিভাবে দেখছেন? এখন প্রথমত হচ্ছে রাহুল গান্ধী ঝাড়খণ্ডে গেছেন বলেন, তো ঝাড়খণ্ডে আরো কটা নেতা এরপরে বিজেপিতে যোগদান করবে, যেখানে উনি যাচ্ছেন তার আগে তো বিজেপিতে সবাই যোগদান করে যাচ্ছে, দেখা যাক কি হয় সেখানে। দ্বিতীয় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট খেলবেন না কি খেলবেন, খেলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনার সব নেতারা আউট যে হবে সেটা কেউ সবাই বুঝতে পারছে, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এবার আউট হয় জনগণ করবে, না হয় কেন্দ্রীয় সংস্থার হাতে ধরা পড়ে জেলের ভেতরে গিয়ে থাকবে। শেখ শাহজাহানকে হাজিরা দেওয়ার জন্য 7ই ফেব্রুয়ারি হাজিরা দিতে ইডি আবার নোটিশ দিয়েছে শাহজাহানকে হাজিরা দিতে। অন্যদিকে আবার শেখ শাহজাহান আগাম জামিনের মামলার শুনানি চলছে ইডি আদালতে, পরবর্তী শুনানি হবে 12 তারিখ। একদিকে আগাম জামিনের শুনানি চলছে, অন্যদিকে ফেরারকে হাজিরা দিতে ইডি চিঠির পর চিঠি দিয়ে যাচ্ছে। দেখুন, ইডি তার কাজ করে যাচ্ছে, তো ইডি যা আপনি জানেন একটি খুব প্রফেশনাল সংস্থা, তো জানে তারা কখন কখন লাটাইয়ের সুতো ছাড়তে হয়, কখন লাটাই ধরে টানতে, সুতো ধরে টানতে হয়। অপেক্ষা করুন, যখন টানার সময় আসবে ঠিক টেনে দেবে। সুকান্তদা, যারা যোগ্য, যারা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, আপনারা বারবারই বলেছেন রং দেখে বা কাকমানির বিনিময়ে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ দেওয়া হয়েছে। একদিকে দেখা যাচ্ছে বকেয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসেছেন। আপনাদের কোনো পরিকল্পনা আছে রাজ্যে? আপনারা তো পথে নেমেছিলেন, অমিত শাহ এসেছিলেন, সমাবেশ করেছিলেন বঞ্চিত নিয়ে, আগামী দিনে আপনাদের প্ল্যান কি? দেখুন, প্রয়োজনে আমরা এই যারা বঞ্চিত হয়েছে তাদেরকে নিয়ে আবার ধর্নায় বসতে বাধ্য হবো। এই যে এই ধরনের যদি মুখ্যমন্ত্রী কর্মকাণ্ড হয় আপনাদের সামনে দেখানো হয়, তো সব তৃণমূলের লোকেরা, নেতার বউ, নেতার শাশুড়ি, নেতার অমুক, নেতার নিজের বউয়ের নামে, নিজের নামে এইভাবে রাজ্য সরকারের টাকা লুট করছে। টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় পকেট থেকে দেন না, উনি আমাদের ট্যাক্সের টাকায় এই টাকাগুলো দেন। ওনাকে কে অধিকার দিয়েছে যে ওই টাকা নিজের পার্টির লোকেদের পকেটে ঢুকিয়ে দেয়া? ধন্যবাদ। বিজেপি তো আর না